হ্যালো ফ্রেন্ডস, সায়েন্সের একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমরা আজকে থেকে সায়েন্সের বায়োলজিতে অর্থাৎ জীবনবিজ্ঞানে কিছু কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে, যে টপিকগুলো সাধারণত এসএসসি, পিএসসি এবং ক্যালকাটা পুলিশ এছাড়াও বিভিন্ন স্টেট লেভেলের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং সেখান থেকে কী টাইপের কোশ্চেন আসতে পারে, কোন কোন টপিকগুলোকে আমরা পড়লে পরে সহজেই সেখান থেকে কোশ্চেন কমন পেতে পারি, সেই টপিক নিয়ে আমরা আলোচনা করব। এবং প্রত্যেক কটা সিস্টেম বা প্রত্যেক কটা টপিকের উপর আমরা ডিটেলসে আলোচনা করব। আজকে আমরা ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ ডাইজেস্টিভ সিস্টেম লেখা আছে, আমরা ডাইজেস্টিভ সিস্টেম দেখব। প্রথমেই বলে রাখি যে এখানে ডাইজেস্টিভ সিস্টেম সিস্টেম বলতে সাধারণত কী বোঝায়, সিস্টেম বলতে কী বোঝায়, সিস্টেম বলতে আমরা সবসময় বুঝবো যে কি সিস্টেম বলতে, শুধু সিস্টেম বলতে বুঝবো যে গ্রুপ অফ অর্গ্যান। তার মানে কি গ্রুপ অফ অর্গ্যানস, গ্রুপ অফ অর্গ্যানস এর মানে কি, এর মানে হচ্ছে যে অনেকগুলো অর্গ্যান যদি একসঙ্গে কোনো কার্য সম্পন্ন করে তাহলে তাকেই আমরা কি বলবো, সিস্টেম বলবো বা তন্ত্র বলবো। ডাইজেস্টিভ সিস্টেম মানে কি, আমরা বাংলায় যদি বলি পাচন তন্ত্র, ঠিক আছে, ইংলিশ হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম, ঠিক আছে। ডাইজেস্টিভের মেইন ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে ডাইজেশন করবে। তাহলে এই ডাইজেস্টিভ সিস্টেম এর টোটাল 5টা স্টেপে কি হয়, কমপ্লিট হয়। এই ডাইজেস্টিভ সিস্টেমটা সাধারণত টোটাল 5টা স্টেপে কমপ্লিট হয়। নাম্বার 1 স্টেজ কি আমরা দেখব। নাম্বার 1 স্টেজ হচ্ছে যে ইনজেকশন বা ইজেকশন। ইজেকশন মানে কি, আমরা যে কোনো একটা খাবারকে গ্রহণ করছি সেই যে পদ্ধতিটা তাকে আমরা ইজেকশন বলছি। তারপরে কি, সেকেন্ড স্টেপ ডাইজেশন, অর্থাৎ পাচন শুরু হয়ে যাবে, ডাইজেশন হচ্ছে। তারপরে স্টেপ কি, তারপরে স্টেপ 3 নম্বর স্টেপ হচ্ছে যে অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন অর্থাৎ পাচন করা খাদ্যটাকে হুম শোষণ করা হচ্ছে। তারপরে পদ্ধতি কি, তারপরে পদ্ধতি হচ্ছে যে অ্যাসিমুলেশন, মানে আত্তীকরণ করা হচ্ছে, অ্যাসিমিলেশন। অ্যাসিমুলেশন তারপর একদম শেষ স্টেপ কি, শেষ স্টেপ হচ্ছে যে যে খাবারগুলো পাচন ঘটছে না সেই খাবারগুলোর কি করা হয়, নিষ্কাশন বা বহিষ্করণ করা হয় বা ডিফেকশন, ঠিক আছে। এই টোটাল 5টা স্টেপ টোটালটা মিলিয়েই আমাদের কি হয়, ডাইজেস্টিভ সিস্টেমটা কিন্তু কমপ্লিট হয়, ঠিক আছে। এই টোটাল 5টা স্টেপ সম্পর্কে আমরা ধীরে ধীরে দেখব। তার আগে দেখব যে এই যে ডাইজেস্টিভ সিস্টেমের সঙ্গে কোন কোন অর্গানগুলো রিলেটেড আছে, সেই অর্গানগুলোর মেইন ফাংশন আমরা পরপর প্রথমে দেখে নেব, ঠিক আছে। সেই ফাংশনগুলো পরপর আমরা দেখে নেব। আচ্ছা, প্রথমেই আমরা যেহেতু ডাইজেস্টিভ সিস্টেম পড়ছি, তাহলে ডাইজেস্টিভ সিস্টেমের যে ডাইজেশন আছে সেই ডাইজেশন বলতে কি বোঝাবে, সেই ডাইজেশনটা বলতে কি বোঝাতে পারে, ডাইজেশন বলতে কি বোঝাতে পারে, যে আমরা কমপ্লেক্স ফুডকে, ঠিক আছে, কমপ্লেক্স ফুডকে আমরা যদি কমপ্লেক্স ফুডকে আমরা যদি সিম্পল ফুডে আমরা কনভার্ট করি, ঠিক আছে, সিম্পল ফুডে যদি আমরা ব্রেকডাউন করে যদি কনভার্ট করি, তাহলে সেই পদ্ধতিটাকে আমরা কি বলবো, ডাইজেশন বলবো। সেই পদ্ধতিকে আমরা ডাইজেশন বলবো। সাধারণত আমাদের ফুড, ঠিক আছে, সাধারণত আমাদের ফুড সাধারণত আমাদের ফুড কোন কোন টাইপের হয়, কটা টাইপের হয়, টোটাল 3টে টাইপের হয়। একটা কি কার্বোহাইড্রেট, তোমরা জানো যে কার্বোহাইড্রেট, আরেকটা কি প্রোটিন, আর কি আছে ফ্যাট। এই টোটাল 3টে টাইপের খাদ্যই, এই টোটাল 3টে টাইপের খাদ্যই আমাদের কি করা হয়, ডাইজেস্টেড হয়, ডাইজেস্টেড হয়ে কিসে পরিণত হয়, সিম্পল ফুডে পরিণত হয়। সেই সিম্পল ফুডগুলো কি কি, সিম্পল ফুডগুলো দেখো, কার্বোহাইড্রেট ডাইজেস্ট হয়ে সিম্পল ফুড গ্লুকোজ, গ্লুকোজে পরিণত হয়। প্রোটিন কিসে পরিণত হয়, প্রোটিন পরিণত হয় অ্যামিনো অ্যাসিডে, ঠিক আছে। আর ফ্যাট কিসে পরিণত হয়, ফ্যাট পরিণত হয় ফ্যাটি অ্যাসিড অথবা গ্লিসারল এ পরিণত হয়, গ্লিসারলে পরিণত হয়। তাহলে এইখানে এই যে ফার্স্ট স্টেপে একটা জিনিস লক্ষ্য করো, এই যে প্রথমে যে ফুডের যে যে প্রাথমিক যে স্টেজ আছে
সেই প্রাথমিক স্টেজ, সেই প্রাথমিক স্টেজ, এই যে প্রাথমিক যে স্টেজ আছে, এই প্রাথমিক স্টেজগুলোকে আমরা কি বলি? এই প্রাথমিক স্টেজগুলোকে আমরা সাধারণত কিন্তু কি বলি? কমপ্লেক্স ফুড বলি। এই কমপ্লেক্স ফুডগুলো কিন্তু পাচিত হয়ে অর্থাৎ ডাইজেস্টেড হয়ে এই সিম্পল ফুডে পরিণত হয়। এগুলোকে আমরা কি বলছি? সিম্পল ফুডে পরিণত হয়। এটা হচ্ছে যে মেইন ফাংশন। এবার আমরা ডাইজেস্টিভ সিস্টেমের সঙ্গে রিলেটেড অর্গ্যানগুলোকে দেখব, কোন কোন স্টেপে কাজগুলো করছে সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই বলি, আমরা যদি এখানে আলোচনা করি, ডাইজেস্টিভ সিস্টেম এর সঙ্গে দুটো মেইনলি কি হচ্ছে, গ্রুপে ডিভাইড করি আমরা। দুটো গ্রুপে আমরা ডাইজেশনকে ডিভাইড করি এর কার্যপ্রণালীর উপর ব্যাখ্যা করে। একটা হচ্ছে কি ডাইজেস্টিভ ট্র্যাক্ট বা অ্যালিমেন্টারি ক্যানেল, আর এর সঙ্গে রিলেটেড রয়েছে ডাইজেস্টিভ গ্ল্যান্ড। কি রয়েছে? অ্যালিমেন্টারি ক্যানেল অথবা ডাইজেস্টিভ গ্ল্যান্ড। অ্যালিমেন্টারি ক্যানেল আর কি ডাইজেস্টিভ গ্ল্যান্ড। ঠিক আছে, অ্যালিমেন্টারি ক্যানেল অথবা ডাইজেস্টিভ গ্ল্যান্ড। এই দুটো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত বলে রাখি অ্যালিমেন্টারি ক্যানেল কি? অ্যালিমেন্টারি ক্যানেল হচ্ছে আমাদের মুখ, মাউথ থেকে আমাদের অ্যানাস পর্যন্ত অর্থাৎ পায়ুছিদ্র পর্যন্ত যে নলাকার অংশটি রয়েছে টোটাল, তাকেই আমরা কি বলি? অ্যালিমেন্টারি ক্যানেল বলি। এই অ্যালিমেন্টারি ক্যানেল এর টোটাল 33 ফুট এটি লেন্থ, আর মিটারে বললে 9 মিটার এর টোটাল লেন্থ। ঠিক আছে, টোটাল 9 মিটার লেন্থ। এর মধ্যে অ্যালিমেন্টারি ক্যানেলের মধ্যে পরপর করে আমরা যদি দেখি, আমাদের পরপর কোন অংশ রয়েছে? মাউথ আছে। ঠিক আছে, নাম্বার 2তে হচ্ছে যে ফুড পাইপ আছে। ফুড পাইপ ছাড়া আর কি আছে দেখি? স্টমাক অর্থাৎ আমাদের পাকস্থলী আছে। 4 নম্বরে রয়েছে আমাদের ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন আছে। বৃহদান্ত বা লার্জ ইন্টেস্টাইন আছে। 6 নম্বরে কি রয়েছে? আমাদের অ্যানাস আছে। আর আমাদের এখানে ডাইজেস্টিভ গ্ল্যান্ডের মধ্যে আমরা কি দেখব? ডাইজেস্টিভ গ্ল্যান্ডের মধ্যে আমাদের ইম্পর্টেন্ট কি আছে? আমাদের মেইনলি কিছু গ্ল্যান্ড সম্পর্কে পড়তে হবে। 1 নম্বর হচ্ছে যে স্যালাইভারি গ্ল্যান্ড, আরেকটা কি লিভার আছে, আর হচ্ছে যে প্যানক্রেস বা অগ্নাশয় আছে। এদের ভূমিকাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা। এরা কিভাবে কাজ করছে আমরা দেখতে পাই। আর মেইনলি আরো একটা জিনিস বলে রাখি, এরা মেইনলি কি নির্গত করে? জুস, এক প্রকারের জুস এরা সিক্রেট করে এই গ্ল্যান্ডগুলো। ঠিক আছে, এই গ্ল্যান্ডগুলো এক প্রকারের জুস সিক্রেট করে, যেগুলোকে আমরা কি বলে থাকি? উৎসেচক বা এনজাইম বলে থাকি। ঠিক আছে, প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে। আমরা সাধারণত আজকের ক্লাসে স্যালাইভারি গ্ল্যান্ড নিয়ে আমরা আলোচনা করব। প্যানক্রেস, অগ্নাশয় আমরা একে একটা মিক্সড গ্ল্যান্ড বা মিশ্র গ্রন্থি নামেও আমরা জেনে থাকি। ঠিক আছে, মাউথের যে সব অংশগুলো রয়েছে, 3টে মেইন অংশ রয়েছে। ঠিক আছে, মাউথের 3টে টোটাল অংশ রয়েছে। সেই 3টে অংশ নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আরও মাউথের টোটাল 3টে অংশ রয়েছে। একটা কি টিথ আছে, আরেকটা কি টাং আছে, আরেকটা কি আছে? আরেকটা হচ্ছে যে স্যালাইভা আছে। আর একটা জিনিস বলে রাখি, স্যালাইভার ক্ষেত্রে প্রায় 1.5 লিটার পার ডে স্যালাইভা আমাদের জিভ থেকে সিক্রেট করে পার ডেতে। এবং স্যালাইভার যদি আমরা পিএইচ ধরি, তাহলে পরে কথা হয় 6.8 পিএইচ হয় স্যালাইভার। ঠিক আছে, এই পর্যন্ত। এবার আমরা মাউথের সম্পর্কে আরও বিস্তারিত দেখব। মাউথ নিয়ে আমরা আগে ডিসকাস করি, পরপর আমরা এইখান থেকে মাউথের পরে ফুড পাইপ, তারপরে স্টমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন এবং অ্যানাস সম্পর্কে আমরা দেখব। এবং আমরা স্যালাইভারি গ্ল্যান্ড সম্পর্কেও আমরা দেখব যে স্যালাইভারি গ্ল্যান্ডের মধ্যে আরও কী কী গ্ল্যান্ড রয়েছে, তাদের ভূমিকা কী বা তাদের কাজ কী। প্রথমে আমরা এখন মাউথ সম্পর্কে দেখব। মাউথের টোটাল 3টে অংশ বলেছিলাম, কি? টিথ, আরেকটা কি? টিথের পরে হচ্ছে টিথ, তারপরে স্যালাইভা, এছাড়াও আর কি রয়েছে? টাং। ঠিক আছে, এই টোটাল 3টে অংশ নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত আমরা আজকে প্রথমেই দেখি টিথ সম্পর্কে। টিথ এর টাইপ দেখব এবং এখান থেকে কোন কোন ধরনের প্রশ্নগুলো আসতে পারে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব।
ঠিক আছে, দেখো টিথ নিয়ে আমরা দেখব। টিথের টাইপ অফ টিথ, 4 রকমের আমাদের সাধারণত দাঁত আছে বা টিথ আছে। ইনসেসার, নাম্বার 2 ক্যানাইন, তারপরে কি প্রিমোলার, নাম্বার 4 হচ্ছে যে মোলার। এবার এই দাঁতগুলো সাধারণত আমরা যদি মুখের এই অংশ আমরা কিভাবে হিসাব করব, মুখের যদি আমরা এইভাবে যদি একটা অংশ ধরি, তাহলে এইভাবে যে অংশটা গেছে, দেখো এই যে অংশটা আছে আমাদের উপরের পাশ নিয়ে আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে, আমরা উপরের পাশটা নিয়ে আমরা ক্যালকুলেট করব, উপরের পাশটা নিয়ে আমরা ক্যালকুলেট করব, তাতে করে নিচের দুটো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে ইনসেসার কতটা করে আছে, 4টে করে আছে, উপরে 4টে নিচে 4টে করে আছে, উপরে 4টে আছে নিচে 4টে আছে। ক্যানাইন কটা আছে, উপরে 2টো নিচে 2টো আছে। তারপরে প্রিমোলার উপরে 4টে নিচে 4টে, আর মোলার উপরে 6টা নিচে 6টা আছে। এখানে আমরা প্রথমে একটা স্টার দিই। এই প্রিমোলারটা চাইল্ডদের অর্থাৎ শিশুদের ক্ষেত্রে কিন্তু থাকে না। ঠিক আছে, আর মোলারের সংখ্যা কটা করে থাকে, 4টে করে থাকে। তাহলে সাধারণত আমাদের অ্যাডাল্টদের ক্ষেত্রে টোটাল টিথ কটা হচ্ছে, টোটাল টিথ দেখো এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 2টো আর 4টে আর 2টো 6টা, 6 আর 2 4, 16টা আর এই 16টা টোটাল কতটা হচ্ছে, 32টা টোটাল দাঁত হচ্ছে টোটাল অ্যাডাল্টদের ক্ষেত্রে। আর চাইল্ডদের ক্ষেত্রে টোটাল কটা হচ্ছে, দেখো এখানে কি হচ্ছে, এইটা পুরোপুরি কিন্তু বাদ থাকছে, এই অংশটা পুরোটাই কিন্তু বাদ থাকছে। তাহলে টোটাল কটা হচ্ছে, এখানে 2টো আর এই 2টো 4টে আর 2টো হচ্ছে যে 6টা, আর এখানে টোটাল 4টে করে থাকছে। ঠিক আছে, এখানে 4টে করে থাকলে কত হবে, 6 আর 4 10টা হবে, 10টা টোটাল 20টা আমরা দাঁত পাচ্ছি কাদের ক্ষেত্রে, চাইল্ডদের ক্ষেত্রে। ঠিক আছে, টোটাল চাইল্ডদের ক্ষেত্রে 20টা আমরা দাঁত পাচ্ছি। এবার এবার আমাদের তাহলে পরীক্ষার সময় যদি কোশ্চেন আসে যে চাইল্ডদের ক্ষেত্রে দাঁত কোন দাঁতটা থাকছে না, তখন আমাদের কিন্তু বলতে হবে কি প্রিমোলারটা আমাদের কিন্তু থাকছে না, তখন প্রিমোলারটা অ্যান্সার হবে। এবং মোলারের দাঁতের সংখ্যা কটা থাকছে, উপর নিচে 4টে করে থাকছে। ঠিক আছে, আচ্ছা এবার আমাদের ডেন্টাল ফর্মুলা যদি আমাদের পরীক্ষার সময় বারবার কিন্তু কোশ্চেন আসছে যে ডেন্টাল ফর্মুলা যদি আমাদের পরীক্ষার সময় কোশ্চেন আসে, তাহলে পরে আমরা কি করতে পারি, তারপরে অ্যাডাল্টদের ক্ষেত্রে একরকম হবে আর চাইল্ডদের ক্ষেত্রে একরকম হবে। অ্যাডাল্টদের ক্ষেত্রে দেখো এখানে কমন করে আছে। আচ্ছা, দন্ত সংকেত বা ডেন্টাল ফর্মুলা আমরা যদি নির্ণয় করতে চাই, তাহলে সাধারণত আমাদের কোন অংশটা নেব, আমরা দাঁতের এরকম টোটাল যে অংশটা আছে তার মাঝ বরাবর কেটে এবং এই বরাবর কেটে এই ছোট একটা পাশে যেরকম হবে, ঠিক আছে, তাকেই আমরা ডেন্টাল ফর্মুলা বানাবো। কেমন করে দেখো, আমাদের ইনসিসার কটা রয়েছে, 4টে রয়েছে, 4টের হাফ করে দেবো, 2টো আছে 2 হবে। ক্যানাইন 2টো আছে, এখানে কত হয়ে যাবে, 1টা হবে। প্রিমোলার কটা ছিল, 4টে ছিল, এখানে 2টো হয়ে যাবে। মোলার কটা ছিল, 3টে ছিল, এরকম হয়ে যাবে। আর একটা সাইডে কেমন আছে, এরকম 2 1 2 3 এইভাবেই আছে। এটা হচ্ছে যে অ্যাডাল্টের আমরা কি করছি, ডেন্টাল ফর্মুলা আমরা লিখলাম। এবার চাইল্ডের ক্ষেত্রে দেখবো, আমরা ডেন্টাল ফর্মুলাটা দেখবো কত হয়। দেখো চাইল্ডের ক্ষেত্রে ইনসিসার কত থাকে, 2টো থাকে। ক্যানাইনও 2টো থাকে, সেখান থেকে 1টা হবে। ঠিক আছে, 1টা হবে। এবং প্রিমোলার তো থাকেই না, তাই জন্য এখানে কত হবে, 0 হয়ে যাবে। এবং মোলার চাইল্ডের ক্ষেত্রে কটা থেকে, 4টে থাকে, 4টের থেকে অর্ধেক করলে কত হয়, 2 হয়। 2 1 0 2, এটা হচ্ছে আমাদের চাইল্ডের ক্ষেত্রে কিন্তু ফর্মুলা হচ্ছে। এখান থেকে কিন্তু মাঝে মধ্যে কিন্তু বিভিন্ন টাইপের কোশ্চেনগুলো কিন্তু আসে আমাদের এর মধ্যে থেকে। টিথের সম্পর্কে অর্থাৎ দাঁতের সম্পর্কে মোটামুটি এতটা জানলে পরেই হয়ে যাবে। আর একটু আমরা একটু বিস্তারিত দেখব, দাঁতের যে গঠনটা আছে সেই গঠনটা আমরা একটু দেখব। এছাড়াও বলে রাখি আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমাদের উইজডম টিথ বা আক্কেল দাঁত। ঠিক আছে, উইজডম টিথ বা আক্কেল দাঁত। ঠিক আছে, এটা আমরা একটুখানি দেখব। আচ্ছা, এবার দেখছি আমরা দাঁতের টিথের একটুখানি গঠনটা আমরা দেখে নেব কেমন টাইপের হয়। ঠিক আছে, মোটামুটি এমন হয় দাঁতের গঠনটা।
এবার এর ভিতরেই দেখো এখান থেকে কিছুটা অংশ থাকে, এখান থেকে কিছুটা অংশ থাকে, এই যে আমি একটুখানি শেড দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এখান থেকে কিছু শেড দিয়ে থাকি। এই যে অংশটা থাকে এই অংশটার নাম হচ্ছে এনামেল। এনামেল যেটা আমাদের সারা শরীরের সব থেকে কঠিনতম অংশ বলে আমরা জানি। এটা কি দিয়ে তৈরি? সাধারণত ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। আমরা জানি এটা লাইমস্টোন বলা হয় একে। এবং এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে ওয়াটার, 0% ওয়াটার থাকে, ঠিক আছে, এর মধ্যে কি থাকে? 0% ওয়াটার থাকে এনামেলের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এই যে আমাদের যে দাঁতটা দেখছি এর এই মোটামুটি উপরের যে অংশটা একে কি বলা হয়? ক্রাউন বলা হয়। এবং নিচের যে অংশটা এটাকে রুট বলা হয়। এছাড়া এই দাঁতের নিচের দিকে এখানে কিছু অংশ থাকে, সেখানে কি সঞ্চিত থাকে? এই অংশগুলোতে কি সঞ্চিত থাকে? গ্লুকোজ জমা হয়ে থাকে, ঠিক আছে, বা সুগার এখানে কিন্তু স্টোর হয়ে থাকে। আশা করি তোমরা দাঁত সম্পর্কে ভালোভাবে বুঝতে পারলে। এবার আমরা টিথ সম্পর্কে আমরা পড়লাম। এবার আমরা টাং অর্থাৎ জিহ্বা সম্পর্কে আমরা আলোচনা করব। একদম সিম্পল ব্যাপার। জিহ্বা এটা কি? এটা একটা মাসকিউলার অর্গ্যান, ঠিক আছে, একটা মাসেলসের অর্গান, এর মধ্যে কোনো হাড় নেই। সাধারণত এর লেন্থ কত হয়? 10 সেন্টিমিটার হয়। এবং এর একটা টাঙের একটা ইম্পর্টেন্ট ফিচার আমরা যদি বলি, টেস্ট বার্ডগুলো বাদে আমরা যদি আলোচনা করি, একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে টাং সাধারণত হাইওড বোন, যে বোনটা সাধারণত নিক বোনের মিডিলে অবস্থান করে। এটা কিন্তু বারবার আসে যে আমাদের জিহ্বা বা আমাদের টাং কোন বোনের সঙ্গে কানেক্টেড থাকে, তখন আমরা কিন্তু অ্যান্সার বলবো যে হাইওড বোনের সঙ্গে আমাদের জিহ্বাটা কিন্তু কানেক্টেড থাকে, হাইওড বোনের সঙ্গে। নেক্সট দেখবো, নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড বা স্যালাইভা আছে, ঠিক আছে, স্যালাইভা আছে, আমরা স্যালাইভাটা দেখব। কি দেখবো? স্যালাইভা দেখব। স্যালাইভা সম্পর্কে দেখব, দেখি কি কি আছে। স্যালাইভা কি? স্যালাইভা হচ্ছে যে এটি সাধারণত আমাদের শরীরে আমাদের যে স্যালাইভা আছে সারাদিনে টোটাল স্যালাইভা 1.5 লিটার কি হয়? পার ডেতে সিক্রেট হয়। এবং এর পিএইচ ভ্যালু প্রথমেই বলেছিলাম কত? 6.8 হচ্ছে এর পিএইচ ভ্যালু, অর্থাৎ অ্যাসিডিক। স্যালাইভা আমাদের সাধারণত হালকা অ্যাসিডিক টাইপের হয়। এছাড়াও এর আমরা কম্পোজিশনটা দেখব যে স্যালাইভার মধ্যে মেইনলি কি কি উপাদান থাকে, স্যালাইভা মেইনলি কোন কোন উপাদান দ্বারা গঠিত। স্যালাইভা মেইনলি কোন কোন উপাদান দ্বারা গঠিত? দেখি কোন কোন উপাদান দ্বারা গঠিত। স্যালাইভা সাধারণত ওয়াটার, একটু গ্লিচ হচ্ছে কম্পিউটারে, ঠিক আছে, ওয়াটার থাকে। ওয়াটার সব থেকে বেশি পরিমাণে থাকে, 95% থাকে, ঠিক আছে। এছাড়াও মিউকাস থাকে সামান্য পরিমাণে। এছাড়া কিছু মিনারেল থাকে এবং আমরা দেখতে পাই যে সল্টও থাকে কিছু। আর সব থেকে ইম্পর্টেন্ট এনজাইম থাকে। সব থেকে ইম্পর্টেন্ট কি? ইম্পর্টেন্ট সব থেকে হচ্ছে এনজাইম থাকে, ঠিক আছে। আচ্ছা, স্যালাইভারি গ্ল্যান্ডের আমরা কম্পোজিশনটা দেখলাম। এই এনজাইমের মধ্যে সাধারণত আমরা বলতে পারি, এখান থেকে আমরা পয়েন্ট আউট করতে পারি কি কি এনজাইম থাকে। লাইসোজাইম থাকে, আর কি থাকে? আর থাকে টায়ারিন থাকে, ঠিক আছে। আচ্ছা, এই যে স্যালাইভা আছে, স্যালাইভা যেখান থেকে নির্গত হয় টোটাল, তাকে আমরা কি বলি? স্যালাইভারি গ্ল্যান্ড বলি। এই স্যালাইভারি গ্ল্যান্ড আরও কিছু সাব গ্ল্যান্ড নিয়ে গঠিত। এই স্যালাইভারি গ্ল্যান্ড আরও কিছু সাব গ্ল্যান্ড নিয়ে গঠিত হয়। সেই সাব গ্ল্যান্ডগুলো কী কী আমরা দেখে নেব।
এক নম্বর কি আছে? এক নম্বর আছে প্যারোটিড, প্যারোটিড গ্ল্যান্ড, ঠিক আছে। সেকেন্ড কি আছে? সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। আর হচ্ছে যে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড। সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড দেওয়া আছে। এই সবকটা গ্ল্যান্ড থেকেই আমাদের কিন্তু কি নির্গত হয়? এই সবকটা গ্ল্যান্ড থেকেই আমাদের স্যালাইভা সিক্রেট হয়। এর মধ্যে সব থেকে ছোট গ্ল্যান্ড কোনটা? সব থেকে ছোট গ্ল্যান্ড কোনটা? সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। সব থেকে স্মলেস্ট গ্ল্যান্ড। সব থেকে বড় কি হবে? প্যারোটিড গ্ল্যান্ড, ঠিক আছে। এবং আমাদের এই যে আগে দেখলাম যে এখানে কি আছে, এই যে লাইসোজাইম উৎসেচক আছে, এই লাইসোজাইম আর হচ্ছে যে টায়ালিন এর মেইনলি কি কাজ করে? দেখো লাইসোজাইম মেইনলি কি কাজ করে। লাইসোজাইম আমরা খাবার গ্রহণের সময় দুই টাইপের ব্যাকটেরিয়া আমাদের খাবারের সঙ্গে আমাদের যে কি আছে অ্যালিমেন্টারি ক্যানেল আছে তার মধ্যে প্রবেশ করে, আমাদের মুখে প্রবেশ করে। সেই ব্যাকটেরিয়াগুলো দুই টাইপের ব্যাকটেরিয়া আছে, একটা গুড ব্যাকটেরিয়া, একটা ব্যাড ব্যাকটেরিয়া। সেই ব্যাড ব্যাকটেরিয়াগুলোকে কি করে? ব্যাড ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে দেয় বা কিল করে। ব্যাড ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে দেয় বা কিল করে, বা এগুলোকে আমাদের সার্টেন কি মাইক্রোবসও আমরা বলে থাকি। আর টায়ালিন কি করে? টায়ালিন সাধারণত কার্বোহাইড্রেটকে মল্টোসে বা সুগারে পরিণত করে। টায়ালিন কি করে? টায়ালিন হচ্ছে যে কার্বোহাইড্রেটকে মল্টোস বা সুগারে পরিণত করে। কে করে? টায়ালিন। ঠিক আছে, এই পর্যন্ত আমরা প্রথম থেকে আবার দেখি। প্রথমে আমরা কি বললাম? প্রথমে আমরা অ্যালিমেন্টারি ক্যানেলের মাউথ সম্পর্কে, মাউথের যত ফাংশন আছে সেই ফাংশন সম্পর্কে পড়লাম। পরবর্তী নেক্সট ক্লাসগুলোতে আমরা ফুড পাইপ, স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন এবং অ্যানাস সম্পর্কে পড়বো। ঠিক আছে, আমাদের মেইনলি যে ফুড পাইপ আছে, ফুড পাইপের সম্পর্কে দেখবো। ফুড পাইপে কিন্তু কোনো রকমভাবে ডাইজেশনের কোনো কাজ হয় না। এটা সিম্পলি কি করে? এটা সিম্পলি খাবারটাকে কি করে? খাবারটাকে আরও সামনের দিকে পাঠিয়ে দেয়। খাবারটাকে কিন্তু আরও সামনের দিকে পাঠিয়ে দেয়। আরও একটা জিনিস আমাদের এখানে মনে রাখতে হবে, অ্যালিমেন্টারি ক্যানেলের মেইন কাজ হচ্ছে আমরা যে খাবারটা খাচ্ছি, আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবারটাকে ওই অ্যালিমেন্টারি ক্যানেল দিয়ে আস্তে আস্তে পাস করে দেওয়া। আর অ্যালিমেন্টারি ক্যানেলের মধ্যে যে ছোট ছোট যে মুভমেন্ট হচ্ছে, ঠিক আছে, ওখানে যে সেলগুলো আছে সেই সেলগুলোর যে একটা মুভমেন্ট হয় বা একটা চলন ঘটে আমরা দেখতে পারি, তাকে আমরা কি বলি? তাকে আমরা প্যারিস্টোলিক মুভমেন্ট বলা হয়। তাকে প্যারিস্টোলিক, PRI প্যারিস্টোলিক মুভমেন্ট বলে থাকি। এটা তোমরা মনে রাখবে যে এটাকে কি বলা হয়? প্যারিস্টোলিক মুভমেন্ট বলা হয়। কার? হচ্ছে যে ফুড পাইপের মধ্যে বা অ্যালিমেন্টারি ক্যানেলের মধ্যে যে চলন ঘটে সাধারণত, তাকে আমরা কি বলে থাকি? তাকে আমরা প্যারিস্টোলিক মুভমেন্ট বলে থাকি। ঠিক আছে, যে কারণের জন্য কি হয়? মেইনলি খাবারটা আস্তে আস্তে আমাদের মুখ থেকে ফুড পাইপের মাধ্যমে আমাদের পাকস্থলিতে পৌঁছায়। সেই সময়ের জন্য যে অ্যালিমেন্টারি ক্যানেল আছে সেই অ্যালিমেন্টারি ক্যানেলের যে সংকোচন এবং প্রসারণ হয় সেটাই কিন্তু মেইনলি এর কি বলা হচ্ছে? মুভমেন্ট বলা হচ্ছে। সেই মুভমেন্টটার নাম কি? প্যারিস্টোলিক মুভমেন্ট বলা হচ্ছে। ঠিক আছে, আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্ত থাকছে। আশা করি তোমরা বুঝতে পারলে, এবং কোনো রকম ডাউট থাকলে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। এবং ভিডিওটি যদি পছন্দ হয়, এছাড়া তোমাদের যদি ইনফরমেটিভ মনে হয়, তোমরা উপকৃত হচ্ছ, তাহলে অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দিও এবং একটি